ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি লস্করের সঙ্গে সম্পর্ক, বিস্ফোরক বানাতে পারদর্শী, মূল নিয়ন্ত্রক বসে পাকিস্তানে, মাথার উপর পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কিন্তু এহেন হাই প্রোফাইল জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি ক্যানিংয়ে কি করছিল? গোয়েন্দা সূত্রে খবর, সীমান্ত পারাপারে সমন্বয় যোগাযোগ স্থাপনের জন্য জাভেদকে এ রাজ্যে পাঠায় কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। যে লস্করের প্রধান মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মাথা হাফিজ সৈয়দ, 26/11 মুম্বাই হামলার মূল চক্রে ছিল যে হাফিজ। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভায়া পশ্চিমবঙ্গ হয়ে কিভাবে ভারতে অস্ত্র আনা সম্ভব, এই পথ অস্ত্র সরবরাহে কতটা নিরাপদ তা দেখতেই জাভেদকে পাঠানো হচ্ছিল। গোয়েন্দা সূত্রে খবর, লস্করের নির্দেশেই ক্যানিং থেকে চোরা পথে জলপথের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক ছিল ধৃত জঙ্গির। আমাদের এখন ভীষণ সতর্ক থাকা দরকার। আমাদের নদীপথ এবং স্থলপথ দুটোকেই কিন্তু ওরা ইউজ করতে পারে। 20 থেকে 25টা মডিউল কিন্তু ইন্ডিয়াতে অলরেডি ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় ঢুকে তারা অপারেট করছে। খাগড়াবার ঘটেছিল 14 সালে, তখনও কিন্তু গভর্নমেন্টের টনক নড়েনি। সুতরাং এখানে সব থেকে বেশি দরকার যে হার্ড ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রং বর্ডার ম্যানেজমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু পাকিস্তানের প্রক্সি ওয়ার নট অনলি ওয়েস্ট বেঙ্গলকে বেস করে হয়তো পুরো ইন্ডিয়াকে ওরা কাঁপিয়ে দেবে। উল্লেখ্য, হাসিনা সরকারের সময় পাকিস্তানি জঙ্গিদের পক্ষে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ কঠিন ছিল। শুধু তাই নয়, বাংলাদেশ বর্ডারে নিরাপত্তার কড়াকড়ি থাকায় পাক জঙ্গিরা ভারতে অস্ত্র সরবরাহ কিংবা গুপ্তচর পাঠানোর জন্য নেপাল সীমান্তকে ব্যবহার করত। কিন্তু বর্তমান ইউনূস সরকারের আমলে বাংলাদেশে সেই কঠোরতা নেই। পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সখ্য বেড়েছে। উল্টো দিকে নেপাল সীমান্তে এখন কড়াকড়ি বেশি, তাই ভারতে অস্ত্র ভান্ডার ঢোকাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তকে কাজে লাগাতে চাইছে পাক জঙ্গিরা, এমনটাই সূত্রের দাবি। পাকিস্তান ইজ ব্যাংকারাপ্ট, একবারে ধারে দেনায় ডুবে আছে। আর্মস পাঠাচ্ছে, আর্মসের সঙ্গে টেররিস্টও আসবে, বাংলাদেশে সোজা আনলোড হবে, পুশ করবে। এটাই তো আমাদের এখন চিন্তার ব্যাপার হওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে পুরনো রুট নতুন করে চালু করার পরিকল্পনা ছিল কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, কাশ্মীর থেকে দিল্লি, সেখান থেকে বিমানে কলকাতা, এরপর গাড়িতে চেপে ক্যানিং, প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের নদী পথে পালানোর। ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত, রয়েছে একাধিক পথ। যেমন একটি রুট ক্যানিং থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালী হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে ধামাখালী সড়ক পথে 30 কিলোমিটার। এই পথে গেলে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ। ক্যানিং থেকে বাই রোডে 30 কিলোমিটার দূরে এই ধামাখালীতে আসা, এবং ধামাখালী থেকে আমার বাঁদিকে সোজা যে রাস্তা দেখা যাচ্ছে জলপথে, এটা রায়মঙ্গল নদীর দিকে যাচ্ছে, এবং সেখান থেকে রায়মঙ্গল নদী হয়ে যে রাস্তা হেমনগর, এবং হেমনগর থেকে বাংলাদেশের দিকে যাওয়া যায়। এখান থেকে কিন্তু রায়মঙ্গলের কাছ থেকে বহু জাহাজ যারা বাংলাদেশের দিকে যায়, সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার ছক কষেছিল। এখান থেকে ধরুন আমি বাংলাদেশ যেতে চাইছি জলপথের মাধ্যমে, সেটা কোন রাস্তা রয়েছে? সোজা তো বোধহয় এই যে রাস্তা নদীপথ যাচ্ছে, আচ্ছা রায়মঙ্গল। হ্যাঁ, রায়মঙ্গল এখান থেকে ধামাখালী হয়ে রায়মঙ্গল, কলাগাছিয়া হয়ে রায়মঙ্গল যাবে। তারপর ওখান থেকে গাড়ি পথেও যেতে পারো, জলপথেও যেতে পারো। বাংলাদেশের কাছে আধা ঘন্টা 45 মিনিট। জলপথে যাওয়া যাবে। তবে এই পথে বিএসএফ এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপার কঠিন। এদিকে ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়, ওপারে সাতক্ষীরা জেলার কৈখালী। অন্যদিকে অপর আরও একটি রাস্তা, যেটা চোরা রাস্তা হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে, সেটা এই যে রাস্তা রয়েছে এখান থেকে উল্টো দিকে যে রাস্তা, সেখান থেকে টোটো ধরে খুলনা, এবং খুলনা থেকে ভান্ডারখালী হয়ে সেখান থেকে কিন্তু যে রাস্তা রয়েছে এই প্রান্ত থেকে লেবুখালী, এবং লেবুখালীর উল্টো দিকে যদি লেবুখালীতে পৌঁছে যাওয়া যায়, তার উল্টো দিকে বাংলাদেশ। ধামাখালীতে খুলনা, খুলনাতে ভান্ডারখালীতে লেবুখালী, এই রাস্তা ছাড়া লেবুখালীর উল্টো দিকে বাংলাদেশ। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়। আরেকটি রুট সুন্দরবন হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে সড়ক পথে 50 কিলোমিটার ঝড়খালী, সেখান থেকে নদী পেরিয়ে বাংলাদেশ।
ক্যানিং থেকে জলপথে বা সড়ক পথে দুইভাবে যদি ঝড়খালি এসে যাওয়া যায় এবং সেখান থেকে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সেটা যে মাতলা নদী হেড়োভাঙা নদীতে এসে মিশছে এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের গভীর জঙ্গল। এই যে রাস্তা এখান থেকে নেচিদোপানি বা দোবাকি ক্যাম্প সেই দিকে যাওয়া যাচ্ছে এবং তার পাশ থেকে একাধিক খাড়ির রাস্তা রয়েছে, এরকম একাধিক চোরা পথ রয়েছে বাংলাদেশে যাওয়ার। সজনেখালি অফিস দিয়ে হয়ে ওখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে খাড়ি নদী ধরে ধরে যাওয়া যায়। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই কাশ্মীর পুলিশের থেকে তথ্য পেয়ে রবিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। আর ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি হোক কিংবা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি, বারবার বাংলা থেকে জঙ্গি ধরা পড়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই আবহেই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাজীর মোড় থেকে যে রাস্তা ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত গিয়েছে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। তো এগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে, তো সেগুলো দেখতে পাচ্ছেন না? যার জেরে ফের প্রশ্ন উঠছে, তবে কি জম্মু কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরি জঙ্গিকে? মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। একের পর এক জঙ্গি ধরা পড়ার ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে জঙ্গিদের জন্য সেফ করিডোরও এখন বাংলা। যত এই জঙ্গিরা তারা বুঝে গেছে বাংলা হচ্ছে তাদের কাছে সেফ হেভেন, সমস্ত কিছু বাংলায় বসে করা যায়। শাসক দল জঙ্গিদের কমিউনিকেশন করতে পারে এমন লোকেদের যুক্ত রেখেছে, তাদের কাউকে কাউকে রাজ্যসভায় পাঠিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে? গোয়েন্দা সূত্রে খবর, ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে এ রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। জাভেদ কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড, যে তেহরিক উল মুজাহিদিন লস্করের ঘনিষ্ঠ, তাদের মতাদর্শ অনুযায়ী কাজ করে। Much before LET was born even, Al-Qaeda chief কে ছিলেন ওসামা বিন লাদেন। He visited Bangladesh in 1992, stayed there for few days, contacted the people, motivational speech, raising of fund, এইসব উনি করেছেন বাংলাদেশে। I do not know who you are, but you know who I am. যার ফলে কি হচ্ছে, I am a visible target, he is an invisible enemy. গোয়েন্দা সূত্রে খবর, তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড জাভেদ আহমেদ মুন্সির বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। আইডি তৈরিতে সিদ্ধহস্ত সে, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী। আল কায়দার কাছ থেকে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছিল জাভেদ। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল। অতীতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মু কাশ্মীরের শাহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। 2011 সালে জাভেদকে গ্রেপ্তার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পায়। এহেন জাভেদ লস্কর-ই তৈবার নির্দেশেই বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। কে বোধহয় টাচ দিয়েছে, ওই এলাকা দিয়ে তুমি দেখো কোন কোন জায়গাটায় আমরা, মানে পাকিস্তান যদি জলপথে অস্ত্রশস্ত্র সাপ্লাই করে, ওইখানে ছোট ছোট নৌকার মধ্যে অস্ত্রগুলিকে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জায়গায়
ডিসপার্স করে দেবে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গেছে উর্দুতে লেখা বেশ কিছু নোটস। গোয়েন্দা সূত্রে খবর, কোডগুলো দেখে মনে হচ্ছে তা থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো আইডি বানানো হয়েছে। সেগুলি ডিকোড করতে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছে গোয়েন্দারা। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সাহায্য চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। একদিকে এই শিলিগুড়ি করিডোর বা পশ্চিমবঙ্গের চিকেন নেক নাশকতার মূল লক্ষ্য ছিল, টার্গেট ছিল বলে অফিসিয়ালি জানানো হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কট্টরবাদী যারা মৌলবাদী আছে তারা ইতিমধ্যেই চিকেন নেক ডিস্টার্ব করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছে। আর এইখানে এই সিচুয়েশনে বাংলাদেশে স্পেসিফিক্যালি মদতপুষ্ট জঙ্গিরা কতটা মারাত্মক। ওকে, আপনি প্রথমে চিকেন নেকের ব্যাপারটা একটু বলে নিই। দেখুন, চিকেন নেক ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজিক জায়গা যেটা সম্বন্ধে আমরা স্পর্শকাতর, এবং ভারতবর্ষের যত শক্তি আছে সমস্ত শক্তির প্রয়োজনে ব্যবহার হবে চিকেন নেকের প্রোটেকশন দিতে। ফলে ওইটা চিন্তার ব্যাপার না, কারণ চিকেন নেক আজকের থেকে না, মানে যবের থেকে ভারতবর্ষ চলছে তবের থেকে এই জায়গাটা স্পর্শকাতর চীনের সঙ্গে। এবং ওটাতে ভারতবর্ষ তো সব কিছুই আছে, ব্রহ্মাস্ত্র আছে, ফলে সেগুলো ব্যবহার হবে যখন যখন দরকার হবে। কিন্তু অন্য একটা কথায় আসি, আমার জানেন একটা দেজাভু হচ্ছে, কারণ 80-র শেষের দশকে আমি কাশ্মীরে অনেকগুলো বছর কাটিয়েছি। তার মধ্যে এই এক ব্যাপার হলো যে একজনের মস্তিষ্ক প্রসূত একটা আইডিয়া হলো যে ছায়া যুদ্ধ করা হবে, সম্মুখ সমরে আমরা পারছি না, ছায়া যুদ্ধের জন্য লোক পাঠাবো। সেখানেও একটা বর্ডার ছিল, সেখানেও বর্ডারের দুই দিকে বেশ কিছু গরিব মানুষ ছিল যারা অল্প পয়সার বিনিময়ে আশ্রয় দিতে পারবে টেররিস্টদের, এবং সেখানেও কিছু মৌলবাদী মানুষ বর্ডারের দুপাশেই ছিল। এখানেও এক্স্যাক্ট সেই হচ্ছে। এবং আমি দুঃখের সাথে বলতে পারছি, যতই প্রেস কনফারেন্স দেখুন আপনারা, আমাদের দেশের এই মুহূর্তে রাজ্যগুলিতে যে পুলিশ বাহিনী আছে তাদের কোনো আইডিয়া নেই যে কি হতে পারে। আমি এলইটি, লস্করে তৈবা, আইসিএস এদের সাথে প্রত্যক্ষ সমরে থেকেছি, এবং জম্মু কাশ্মীরে, আসামে, মিজোরামে, আপনার মণিপুরে, নাগাল্যান্ডে আমার এক্সপেরিয়েন্স আছে। কারণ তাদের সেই প্রশিক্ষণ, সেই অস্ত্রবিদ্যা, সেই এক্সপেরিয়েন্স নেই এদের হ্যান্ডেল করবার জন্য। কিভাবে ব্যাপারটা শুরু হচ্ছে, এখন যেটা হচ্ছে পাসপোর্ট ধরা পড়ছে, 2-4টে ধরপাকড়, এবং যারা কথা বলছেন বেসিক্যালি গুগল পড়ে বলছেন। হ্যাঁ, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, মানে তাদেরকে কোনো অসম্মান না দেখিয়ে। এরপরে যেদিন বমটা ফাটবে, সেটা কোনো রাজনৈতিক লিডার হবে, কোনো পুলিশ অফিসার হবে, কোনো বড় ব্রিজ হবে, তখন আস্তে আস্তে রাজ্য সরকার কি করবে, তারা ক্ষমতা হাতের বাইরে চলে গেলে প্রথমে পুলিশ দিয়ে চেষ্টা করবে, যখন পারবে না, এটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তখন কারণ তাদের লেভেলটা আলাদা, তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার, এটা নিয়ে বললে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু মানে ভাবতে পারবেন না তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার কত সুন্দর এবং নিখুঁত, এবং মোটিভেশন কত হাই। এবং আস্তে আস্তে যেই একটা হবে তখন সেন্ট্রাল ফোর্স ডাকা হবে। সেন্ট্রাল ফোর্সের লোকেরা চেষ্টা করবে, যদি হয়তো ভালো করতে পারে, এবং না হলে তখন এখনো অবধি যারা মাঠেই নামেনি, দূরে আছে, তাদের ডাকা হবে। এত বছর ধরে কেন সীমান্ত ক্লোজ করা হয়নি তার প্রশ্নটা হবে না? 2014 সালের পর থেকে তো এরা সবাই ঢোকেনি। এটা কবে থেকে রেশন কার্ড দিয়ে কোন সাল থেকে বসানো হচ্ছে, কতবার এই কথাটা বলা হবে? আমি একটাই কথা, ইতিহাসে চলে গেলে বর্তমানটা এখানে জেএমবির জঙ্গি, আল কায়দার জঙ্গি দিনের পর দিন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? রক্তগোলাপ বাহিনী, মহিলা সুইসাইডাল বাহিনী একদম দাঁড়িয়ে আছে এখানে, এবং সেটা করার জন্য। এগুলো জানেন না রাজ্য সরকার? তবে একটা কথা আমি শুধু তোমার চ্যানেলের মাধ্যমে পরিষ্কারভাবে একটা বলতে, যদি বাংলাদেশ এই যুদ্ধ খেলা খেলতে চায়, ভারতবর্ষ কিন্তু তার এই শখ মিটিয়ে দেবে। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এটা রাজশ্রী লাহিড়ী এবিপি আনন্দের স্টুডিওতে বসে বলছে, ভারত সরকারের এই দেখুন, ভারত সরকারের কোনো রিফ্লেকশন নেই। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, চট্টগ্রাম, রংপুর, সিলেট, চট্টগ্রাম, তোমার নাম আমার নাম, আমরা জানি। দেখো, এই যে একটু রাজস্ব নিয়ে স্বীকার করলো যে এসটিএফ মানে গ্রেপ্তার হচ্ছে এখান থেকে, রাজ্য থেকে। কারা করছে? এসটিএফ করছে। এসটিএফ মুর্শিদাবাদ বলো, এই আল কায়দার কথাটা বললে তুমি, এবিটি বা আনসারুল বেঙ্গল, অসম থেকে পুলিশ এসে এখান থেকে নিয়ে গেছে। এখানে রাজ্য এসটিএফ, তুমি পারভিন শেখ, তোমার লাইনা পারভিন, এসটিএফ আমি বলছি নর্থ ইস্ট থেকে পুলিশ এসে এই রাজ্য থেকে নিয়ে গেছে। মুর্শিদাবাদের মাগুরা থেকে কদিন আগে মোহাম্মদ আব্বাসকে এসটিএফ গ্রেপ্তার করেছে। আমি তোমায় যেটা বলছি, এই যে উনি বললেন ব্রিগেডিয়ার দাস একটু আগে, সবচেয়ে বেশি লম্বা বর্ডার শেয়ার করে বাংলা, ঠিক কথা। ত্রিপুরা আছে, আসাম আছে, মেঘালয় আছে, এই পুরোটাই তো বাংলাদেশের।
তো এই লম্বা জায়গাটা বারবার অনুপ্রবেশ ঘটছে, এখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন কি করে অনুপ্রবেশ ঘটছে। আমি তোমাকে কদিন আগে একটা কথা বলেছিলাম, মনে আছে? এবার কেষ্টমন্ডল নিয়ে যখন আলোচনা হয়েছিল, আমি বলেছিলাম পাজাকোলা করে গরুগুলো নিয়ে গৃহস্থর বাড়ি থেকে কেষ্টমন্ডল তো বাড়ি গিয়ে ফেলে দিয়ে আসেনি। তো সুতরাং এগুলো হচ্ছে কি করে? জমি দিচ্ছেন না কেন? বলিনি রাজ্য সরকার আমি বলছি এসটিএফ করুন, এবার শতরূপে আসবো। আমি বলছি পাশাপাশি কিন্তু কেরল এবং আসাম পুলিশও করছে। সুমনদা, আমি রাজস্বীদা যা বললো এবং রাহুলদা যা বললো, আমি দুজনের কথারও কিছু কিছু অংশের সাথে সত্যি আন্তরিকভাবে একমত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যেটা ব্রিগেডিয়ার দাসও বললেন যে বিষয়টা একটা এমন একটা বিষয় না, এটাকে নিয়ে দলীয় রাজনীতি যত কম করা হবে ততই মঙ্গল, আদৌ না করা হলে সবচেয়ে মঙ্গল। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিটাকে নিয়ে আলোচনা করছি, 2 জন বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে, 1 জন কেরালা থেকে গ্রেপ্তার হয়েছে, 5 জন কিন্তু বিজেপি শাসিত আসাম থেকে গ্রেপ্তার হয়েছে। কথাটা আমি এই কারণে বলছি, এখানে বিজেপির আসামের সরকারেরও কোনো দোষ নেই, তেমন কেরলের সরকার বাংলা সরকারও এখানে কিছু করণীয় নেই। আমরা প্রোপাগান্ডা করার জন্য হাজারটা কথা বলতে পারি, কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে বর্ডার পার করে যে ঢুকবে তাকে আটকানোর দায়িত্বটা, বর্ডারের পাহারা দেওয়ার দায়িত্ব যাদের আছে তাদের। যদি কেউ আজকে বলে যে পশ্চিমবাংলায় কেন জমি দেওয়া হয়নি, বর্ডারে কেন সিল্ড নয়, তাহলে এই প্রশ্নও আসবে যে আসামেই বা কি তাহলে জমি দেওয়া হয়নি, যে ওখানে 5 জন ধরা পড়লো ওখানেও কি সিল্ড নয়? যেটা দেবাশিস দা বললেন সেটা তো বেশ শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়। দিনের শেষে কিন্তু আমাদের সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এদের নিয়ে আমরা বেশ ভালোই আছি। তা অনেক গণ্ডগোল আছে কিন্তু আমরা কথাগুলো বলতে পারি। কিন্তু যে জায়গাটায় যাওয়া হচ্ছে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই কোনো জায়গার মানুষ তো এইসব করতে চান না। এখন কিছু পাসপোর্ট ধরা পড়েছে, এই ধরনের জিনিস চিরকালই চলে, সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়, এখানে সরকারের দায়িত্ব আছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। কিছু ভোট পাওয়ার জন্যে যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের মানুষকে তাদের নেতা নির্বাচিত করেন এবং কোনো অঞ্চলে ভোট পাওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু তাদের কাছে আবেদন থাকবে, আপনারা দয়া করে সাবধান হন, এই ধরনের মানুষদের আপনাদের দলের নেতা করবেন না, মৌলবাদী মানুষদের আপনাদের দলের নেতা করবেন না। একদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি, গোয়েন্দা সূত্রে খবর যার কিনা পরিকল্পনা ছিল ভারত থেকে চোরাপথে বাংলাদেশ হয়ে পাকিস্তান। কেরল থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি জঙ্গি, যে কিনা গত 10 বছরেরও বেশি সময় ধরে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। এই আবহের মধ্যেই এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হলো বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে, যারা অবৈধভাবে এদেশে এসে বসবাস করছিল বলে অভিযোগ। মৃত আত্মীয়ের পরিচয় ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি করে কেরালায় কাজ করছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে। অনুপ্রবেশের অভিযোগে এবার সেই বাংলাদেশের নাগরিককে মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশ সূত্রে দাবি, লালগোলার বাসিন্দা এক যুবতীকে বিয়ে করে রীতিমতো ভোল বদলে ফেলেছিলেন অভিযুক্ত সোহেল রানা। বাংলাদেশ থেকে এদেশে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন। শ্বশুরকে বাবা বলে ভুয়ো পরিচয় দিয়ে অভিযুক্ত তৈরি করেছিলেন ভারতীয় পাসপোর্টও। গোপন সূত্রে খবর পেয়ে পদ্মাপাড়ের দেশ থেকে বর্ডার ঘেঁষা মুর্শিদাবাদে এসে এদেশের নাগরিক হিসাবে জাঁকিয়ে বসা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, 7 থেকে 8 বছর ধরে ভুয়ো পরিচয় লালগোলায় বাস করছিল বাংলাদেশের রাজশাহী থেকে আসা ওই ব্যক্তি। সোমবার লালগোলা স্টেশন এলাকা থেকে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রানাটা আমার দুলা ভাই, বাড়ি থেকে কালকে 3টার সময় বেরালছে, বাজার বললো যে বাজার যাবো, আমার দিদিকে বললো যে বাজার যাবো। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢোকা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ কার্যকলাপে সাহায্য করার অভিযোগে লালগোলার বাসিন্দা অলিউল আলম ও জলঙ্গের বাসিন্দা শারুল মোল্লাকে গ্রেপ্তার করেছে লালগোলা থানা। কয়েকদিন আগেই এই মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডির যোগ সামনে আসে। মুর্শিদাবাদে বসেই ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্ট তৈরি করেছে ওই জঙ্গি, এমন চাঞ্চল্যকর দাবি উঠে আসে গোয়েন্দা সূত্রে। এমনকি এই জেলারই হরিহরপাড়ার বাসিন্দা আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখকেও গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের রাজশাহী থেকে লালগোলায় ঘাঁটি গেড়ে বসা সোহেল রানাকে গ্রেপ্তার করল এ রাজ্যের পুলিশ। একটা ট্রেন মডিউল, এখানকার স্লিপার সেল সবাই অ্যাক্টিভ হচ্ছে, সেটা আমরা জানি। ওরা চিকেন স্নেক করিডোরকে ডিস্টার্ব করতে চাইছে। মুর্শিদাবাদটা একটা এখন সকল সংখ্যালঘু তাদের ডমিনেটেড এরিয়া, ওখানে ওরা জানে প্রোটেকশন পাবে, শেল্টার পাবে। পাকিস্তানের জাহাজ এসে নোঙ্গর করছে, ওয়েপন স্মাগলিং কোনো অসুবিধা হবে না, এমনকি হাই এক্সপ্লোজিভ ওর কোনো অসুবিধা হবে না। এটা উদ্বেগজনক ব্যাপার, কতটা উদ্বেগজনক ব্যাপার সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন।
অন্যদিকে 5 বাংলাদেশের নাগরিক সহ 11 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, ব্যবসার আড়ালে চলত নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরির কাজ। মাত্র 20 টাকার বিনিময়ে তৈরি হয়ে যেত ভুয়ো ইনকাম সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট, আর সেই ভুয়ো নথি থেকেই তৈরি করা হতো আধার কার্ড। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে চলত কাজ। ওয়েবসাইটটি যে চালাতো এবং যে ডিজাইন করেছিল তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। उनको पकड़ा गया, उनसे पूछताछ की गई तो मालूम चला ये लोग बांग्लादेश से आए थे। ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं, फिर वहाँ पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारा जो आदमी था, जिनके एजेंट वहाँ पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं, साथ ही साथ एक फर्जी आधार कार्ड भी देते हैं। उससे ये लोग ट्रैवल करते हुए दिल्ली पहुंचते हैं। दिल्ली आके ये आधार कार्ड में जो फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है, उससे नकली बर्थ सर्टिफिकेट बना के आधार कार्ड अपने नाम से बनवा लेते हैं प्रॉपरली। साथ ही साथ इसमें हमने एक ऑनलाइन वेबसाइट है जहां से फर्जी बर्थ सर्टिफिकेट बनते थे, उसको भी बस्ट किया है। उसमें उन्होंने रेट कार्ड लगा रखा है कि 20 रुपए में ये, 30 रुपए में ये बना लीजिए। इससे लगभग हमें मालूम चला कि 228 सर्टिफिकेट अब तक 2 अकाउंट से जनरेट हो चुके हैं। সম্প্রতি রাজধানীতে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি লেখেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। সেই মতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে 11 ডিসেম্বর থেকে রাজধানী জুড়ে শুরু হয় অভিযান। সীমাপুরী এলাকায় 32 জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। অনুপ্রবেশকারীদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় দিল্লি সরকার। তাদের চিহ্নিত করতে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়। স্কুলগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয় 31 ডিসেম্বরের মধ্যে। এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয় তার জন্য নির্দেশিকা জারি করে দিল্লি পুরসভা। দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রথমে সীমান্ত পেরিয়ে এদেশে আসে অনুপ্রবেশকারীরা, তারপর বাসে ট্রেনে পৌঁছে যায় রাজধানী। দিল্লি পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 21টি ভুয়ো আধার কার্ড, 6টি ভুয়ো প্যান কার্ড ও 6টি জাল ভোটার কার্ড। ক্যানিং থেকে বাংলাদেশে ঢোকার একটা অনেকগুলো রুট আছে জলপথে। রাত্রিবেলা অনেক নৌকা ওখানে চলে এবং ওখানকার যে আমাদের কোস্টাল নিরাপত্তা, মানে তট নিরাপত্তা কতটা সবল আমি জানি না। ওখান থেকে অবারিত সহজে একদম বাংলাদেশের সুন্দরবনে ঢুকে যাওয়ার অনেক খাড়ি আছে। এই যে প্রস্তুতি পর্বটা শুরু হয়েছে এখন বাংলাদেশে, এটা কিন্তু একটা বিপজ্জনক। পাকিস্তান জাহাজ ঢোকাচ্ছে কাশ্মীরে। 3টে মিলিটেন্ট গ্রুপ, লস্করে তৈবা আর জয়সে মোহাম্মদ আর হিজবুল মুজাহিদিন। একটা সমস্যা হচ্ছে ওরা আর রিক্রুটমেন্ট পাচ্ছে না। এখন ওরা সেই জন্য বাংলাদেশ একটা ফ্রন্ট খুলতে চায়। এদিকে ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র আগরতলা রেল স্টেশন থেকে 10 জন রোহিঙ্গা শরণার্থী সহ প্রায় 100 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, এরা সকলেই অনুপ্রবেশকারী। অধিকাংশই জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে কলকাতা কিংবা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল। এখানে 1 আগস্ট থেকে এখন টিল নাও প্রায় 97 যা সংখ্যাটা আর কি এরকম। এর মধ্যে 87 জন বিডি ন্যাশনাল এবং 10 জন রোহিঙ্গা কমিউনিটি এরকম আছে আর কি। মানে বর্ডার ক্রস করেই আসছে ইলিগালি ভাবে এবং তাদেরকে এমন অনেকেই আছেন মানে সাহায্য সহযোগিতা করছেন মানে ইলিগালি ভাবে একটা টাকার বিনিময়ে। 25 জনের মতো আমরা যে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। সীমান্ত পারাপারে সাহায্যের অভিযোগেও 54 জন দালালকে গ্রেপ্তার করেছে আগরতলা রেল পুলিশ থানা। 2002 ইউএস এম্বাসি কারা ছিল সেখানে, হুজি, এবং সেই হুজি টেররিস্টদের যে মূল সে ধরা পড়ে, সে ওই দিনই মানে জানুয়ারি মাসেই পালিয়ে গেছিল দুবাইতে। এই যে পাসপোর্টের গেমটা, এইটা কি লোকে ভাবছে কি পাসপোর্ট করে এখানে সেটেল হতে আসছে? সরি, পাসপোর্ট করে তারা সেটেল হতে আসছে না। পাসপোর্ট করে যেদিন তারা ব্লাস্ট করবে কলকাতাতে, আপনি মিলিয়ে নেবেন, আজ নয় কাল নয় পরশু, সেদিনের আগের দিন তারা বেরিয়ে যাবে সসম্মানে ভারতীয় নাগরিক হিসাবে, এবং তারা আবার পাকিস্তানে গিয়ে ট্রেনিং করবে। আমরা জীবনে অনেক টেররিস্ট ধরেছি, লস্করে তয়বা বলুন, হুজি বলুন আর আইসিএস বলুন, এবং তাদের ইন্টারোগেশন যখন করা হয় তখন আমরা প্যাটার্নটা জানতে পারা যায়। প্যাটার্নটা হয় ওরা একটা নিউট্রাল কান্ট্রিতে আসে, এসে ট্রেনিং নেয়, আবার ফেরত আসে, ফেরত এসে আবার ব্লাস্টটা করে। তখন একটা মারাত্মক আশঙ্কার কথা বললেন আপনি। মানে আমি বলছি ইতিমধ্যেই গোটা দেশ, বাঙালিরা তো বটেই, উৎসবে মেতে উঠেছে। তো এখানে নাশকতার মানে আমি বলছি যে এক কিশোর ইমেল পাঠিয়েছে যে পার্ক স্ট্রিটে যাবো কালকে, যে সত্যি কিছু ঘটতে পারে, একটা আশঙ্কা কিন্তু মানুষের কাজ করে হবেই। এবং এটা মানে দেয়ালে লেখা আছে যেটা হবে, এবং এর জন্য দায়ী কারা? দায়ী আমাদের দারিদ্রতা পশ্চিমবঙ্গের, যে কিছু অল্প পয়সার জন্য দায়ী ভোট ব্যাংক পলিটিক্স,
ডাই একটা পোরাস বর্ডার, ডাই কিছু করাপ্ট অফিসার সব লেভেলের, মানে পুলিশ, রাজ্য পুলিশের লেভেলের, বিএসএফ এর লেভেলের, এবং ডাই যে সেই আমি আবার বলছি সেই 2017 সালের আপনার প্রোগ্রাম ছিল এ বঙ্গে নিরাপদ বঙ্গের জঙ্গি, এবং ওখানেও আমরা গলা ফাটিয়েছিলাম, কিন্তু মানে পুলিশ কর্তারাও ছিল এবং আমিও ছিলাম এবং কিছুই হয়নি। সিপিএম বনাম কংগ্রেস এই লজিকে চলে যান তাহলে এর কোনো সমাধান নেই, কারণ যে মুহূর্তে আপনি একটা জঙ্গি নেটওয়ার্কের কথা বলছেন, আমি তো এখানে বলতেই পারি যে 2023 সালের 25শে নভেম্বর কাশ্মীরের ত্রেহেগামে দুজন বিজেপি নেতা অ্যারেস্ট হয় যারা লস্কর-ই তৈয়বার অ্যাক্টিভ টেররিস্ট, তারা সেই সময় দাঁড়িয়ে, তাহলে বিজেপি সেই সময় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে এটা কেউ বলছে না যে যারা জঙ্গি তারাই তৃণমূল, শুধু বলছে যে যেহেতু জঙ্গি নেটওয়ার্কটা আছে সেহেতু ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা প্যারালাল, অনেক সতর্ক হওয়া উচিত, বিশেষ করে আজকের দিনে বাংলাদেশের ঘটনার পর। ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, আমার পয়েন্টটা এইটুকু, সেখানে ধরুন বিএসএফ এর তো নিজস্ব ইন্টেলিজেন্স আছে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ, তাদের সঙ্গে আইবি, তো রাজ্য পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রত্যেকটা ইনপুট বাইরের স্টেট থেকে, কখনো আসাম থেকে, কখনো কাশ্মীর থেকে রাজ্য পুলিশের কাছে আসছে। অর্থাৎ আমি বলছি বাংলা অন্য একজন বিরোধী শাসক দল নেত্রী আছেন বলে ইনপুট আসছে না সেরকম নয়, কিন্তু একটা উদাহরণ অনির্বাণ দাও যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ অন্য রাজ্যে গিয়ে ডিটেক্ট করে আসছে বা ইনপুটের ভিত্তিতে গ্রেফতার করেছে। না, অন্য রাজ্যে গিয়ে জঙ্গি গ্রেফতার করুক না করুক, কলকাতা পুলিশের এসটিএফ তো এই রাজ্য থেকে বা কলকাতা থেকেও গ্রেফতার করেছে, এটা তো খুব আইসোলেটেড ঘটনা নয় যে আজকে প্রথম গ্রেফতার হলো বা গতকাল গ্রেফতার হলো, একাধিক ঘটনা হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে আপনি যখন জঙ্গি কার্যকলাপের কথা বলছেন, যেখানে পাকিস্তানের কথা আসছে, যেখানে বাংলাদেশের কথা আসছে, যেখানে হতে পারে পেছনে কখনো চীনের কথাও আসতে পারে, আমি বলতে পারবো না, এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রসঙ্গ যখন আসছে সেখানে আপনি একা কলকাতা পুলিশ, একা রাজ্য পুলিশের ঘাড়ে দায়টা ফেলে দিলে হবে না। একা ভাবার প্রবণতাটাও খুব বিপজ্জনক। ইন্টেলিজেন্স যেটা সোর্স ইনফরমেশন, যেটাকে কাল্টিভেট করতে হয়, যার জন্য সরকার প্রত্যেকটা প্রদেশের, পশ্চিমবঙ্গ সরকারটা সোর্স মানি দেওয়া হয়। ইন্টেলিজেন্স আর বর্ডার আইবিতে একটা বর্ডার সেকশন আছে, এই বর্ডারে যারা ইনফিল্ট্রেশন করে, যারা টেররিস্ট যে গ্রুপটা আছে তাদের জন্য একটা পার্টিকুলার একটা সেকশন আছে যাদের কাজই হচ্ছে তাই ইনপুট কালেকশন করা, ইন্টেলিজেন্স কালেকশন করা। আমার রাজ্যের পাশাপাশি শরীরটা মাথায় রাখতে হবে যে ধরুন বাংলাদেশের জঙ্গিরা, গুন্ডারা তারা মেঘালয়ে গিয়ে লুটপাট করে পশ্চিমবঙ্গে চলে আসছে, কেন? তার মানে তারা ভাবছে যে এখানে নিরাপদে থাকতে পারবে। এটা ঘটনাগুলোর ভেতরে দেখলেই পরিষ্কার হয়ে যায়। শেল্টার, এবং খালি তাই না, মোডাস অপারেন্ডিটা তো তোমাকে বার করতে হবে। পুলিশের কাজ কি? ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ক্রাইম, এটাই তো ক্রাইম। টেরোরিজম ইজ এ ক্রাইম, হাইয়েস্ট ক্রাইম অফ দ্য কান্ট্রি। আজ কোনো কথা বলতামই না, যদি না দেখতাম পাসপোর্ট ভেরিফিকেশনে এখানে জালিয়াতি হয়, আধার জালিয়াতি হয়, যদি না দেখতাম এই খারিজি মাদ্রাসা যার কথা বুদ্ধবাবু সেই কবে বলে গেছিল তার বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা না হয়, আমি দেখতাম না যদি এখানে জেএমবি, এলইডি, জেইএম, লস্কর-ই তৈয়বা আরও যা যা আছে সব বিখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলো এখান থেকে দাঁড়া ধরা পড়তো, আমি দেখতাম না বর্ডার যদি সিল হতো, আমি দেখতাম না এই ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সাথে মুখ্যমন্ত্রী চুপচাপ থাকতেন। আমাদের ফিরহাদ হাকিম বলেছিলেন না যে সংখ্যা গরিষ্ঠ হতে হবে, আমাদেরকে সংখ্যা গরিষ্ঠ কিভাবে হবে? অনুপ্রবেশ করি। ফিরহাদ হাকিম যখন বললেন এত কথা শুনলাম, আমি বুঝতে পারলাম না যে জাভেদ মুন্সি যে রয়েছে, যে পাকিস্তানের প্রশিক্ষণটা নিতে গেল কিভাবে, যে সময় দাঁড়িয়ে ভাই অমিত শাহ গোটা জম্মু কাশ্মীর কন্ট্রোল করছে, কোনো রাজ্যের নির্বাচন হয়নি সেখানে, তাহলে তুমি দায়টা নিজের ঘাড়ে নেবে কি নেবে না সেটা আমাকে বুঝিয়ে দাও। আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, খুব ভালো, বুঝলাম রাজ্য সরকার খুব খারাপ কাজ করেছে। একটি লোক কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আবার এখানে ফেরত আসছে, সেখানে তোমার অমিত শাহ গোটাটা চালাচ্ছে, কি কাজ করছিল সেখানে? তোমাদের প্রতিরক্ষা মন্ত্রক কি কাজ করছিল? তুমি আজকে গোটা তৃণমূলের ঘাড়ে দিয়ে বেরিয়ে যেতে চাইছো ভাই? 2017-তে ধ্রুব সাক্সেনা তোমাদের মধ্যপ্রদেশের নেতা আইএসআই এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে বিজেপির যোগ পাওয়া গেছে। সাদ রাদি যে ধরা পড়লো, সাদ রাদির বৌদি কে ছিল? সাদ রাদির কোন বৌদি ছিল যে সাদ রাদি কাগজ করে দিল? আমি আবার বলছি পুরোনো কথা ঢুকতে দিল কিভাবে? আমি বলছি কে কার ঘাড়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মুন্ডুটা ঘাট থেকে নেমে যাওয়ার অবস্থা হচ্ছে। কেন বলছি? এই যে জাভেদ মুন্সি গ্রেফতার হলো, এ আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, শ্রীনগরের এই বাসিন্দা, আগ্নেয়াস্ত্র চালাতে অত্যন্ত পারদর্শী, এবং এই মুহূর্তে যখন বড়দিনের উৎসব শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে বহু এলাকায়, নিঃসন্দেহে তখন যদি কেউ জানতে পারে যে এই ক্যানিং থেকে যাকে গ্রেফতার করা হয়েছে এই কাশ্মীরি জঙ্গি, সে কলকাতায় আসার ছক কষছিল, আমি বলছি হ্যাঁ, আশঙ্কা হয় বই কি।
দিকে দিকে যখন গ্রেপ্তার হচ্ছে অনুপ্রবেশকারীরা, তখন জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশ বিশ্বাসের ডেরা থেকে উদ্ধার হলো রাশি রাশি ভুয়ো আধার কার্ড। এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো ভোটার কার্ডও। বাংলাদেশ থেকে ফেরার পর 14ই ডিসেম্বর বারাসাতের বাড়ি থেকে সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা। এরপরে সমরেশ বিশ্বাসকে জেরা করে ফের অভিযান চালায় কলকাতা পুলিশ। রাশি রাশি ভুয়ো আধার এবং ভোটার কার্ড উদ্ধার হয়। এছাড়াও নাম ঠিকানার তালিকাও উদ্ধার হয় পুলিশের অভিযানে। এগুলো দিয়েই কি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করা হতো, নাকি এগুলো ভুয়ো আধার বা ভোটার কার্ড প্রাপকদের নাম ঠিকানা, তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশের নাগরিকরা যে এদেশে এসে সব সার্টিফিকেট তৈরি করে এখানে মিলেমিশে থাকছিল, তার প্রমাণ মিলেছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির সদস্য মোহাম্মদ সাদ রাডির গ্রেপ্তার হওয়ার পর। 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানিয়ে ফেলেছিল ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্টও। চমকে যাওয়ার মতো ঘটনা হলো, বাংলাদেশি নাগরিক সাদ রাডির আধার কার্ডের ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার, অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে। আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মোহাম্মদ সাদ রাডির ভোটার কার্ডে নাম মোহাম্মদ সাব শেখ। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2021 সালের জানুয়ারিতে নওদার দুর্লভপুরের একটি বুথে ভোট তালিকায় নাম ওঠে মোহাম্মদ সাব শেখ ওরফে মোহাম্মদ সাদ রাডির। 2023 সালের জুন মাসে ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তন করে হরিহরপাড়ার কেদারতলা বুথে নিয়ে আসার জন্য আবেদন করে সে। আগস্টে এই পরিবর্তন নথিভুক্ত হয়, কিন্তু নওদার বুথের নাম কাটা হয়নি। এখন বিষয়টি সামনে আসার পর নাম কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। নওদাতেও ভোট আছে, আবার ওই ছেলেটার হরিহরপাড়াতেও ভোট আছে, আবার বাংলাদেশেও ভোট আছে। ওই ব্যক্তি এখানকার ভোটার তা আমাদের নজরে বা আমার নজরে নাই যে ভোটার সেটা। এইবার কবে কখন ভোট তুলেছে সেটা সেই সময় যে ভোট তুলেছে সেই বলতে পারবে। ওখানে বিএলওরা ভোট তুলে। 2021 সালে মোহাম্মদ সাদ রাডির নাম ভোটার তালিকায় তোলার জন্য নওদার দুর্লভপুর এলাকায় তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী তৃণমূল নেতা আলতাফ হোসেন মণ্ডল। সম্পূর্ণ ওটা লোকাল শাসক দলের প্রশ্রয়ই হয়েছে, কারণ ওখানে পঞ্চায়েত সমিতির মেম্বার তখন ওটা তৃণমূলের ছিল। নওদা একটা স্যাম্পল টেস্ট, এইরকম গোটা জেলাতেই শাসক দলের নাম করেই বলছি, শাসক দলের প্রচুর পঞ্চায়েত মেম্বার আছে যারা এই ধরনের ক্লিন চিট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে তারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করছে। আমার স্ত্রী 18 সালে মেম্বার হয়েছে আর 11 সালে ভোটার হয়েছে। ও বলতেও পারবো না ও কোথাকার কি বৃত্তান্ত, যার বাড়িতে থাকে সেটাও আমরা বলতে পারবো না। আমরা এক কথাই চিনিনি ওকে। কিভাবে মোহাম্মদ সাব শেখের নাম ভোটার তালিকায় উঠল, তখন কি নথি দেওয়া হয়েছিল, নওদার বিডিওর কাছে তা চেয়ে পাঠিয়েছে জেলা নির্বাচন দপ্তর। পাসপোর্ট জালিয়াতির অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া রাশি রাশি জাল পরিচয়পত্রের ফরম্যাট দেখে উদ্বেগ বেড়েছে গোয়েন্দাদেরও। তাদের প্রশ্ন, এইভাবেই কি জাল পরিচয়পত্র পৌঁছে গেছে অনুপ্রবেশকারীদের কাছেও? বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে কিভাবে সহজে সকলের মধ্যে মিলেমিশে সব সার্টিফিকেট তৈরি করা যায়, তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি। 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানায় ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্টও। চমকে যাওয়ার মতো ঘটনা হলো, বাংলাদেশি নাগরিক সাদ রাডির আধার কার্ডে ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া, অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে, আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মোহাম্মদ সাদ রাডির ভোটার কার্ডে নাম মোহাম্মদ সাব শেখ, অর্থাৎ খাতায় কলমে আপাদমস্তক ভারতীয় নাগরিক সেজে বসেছিল সে। আর বাবা আগে তো এখানেই থাকতো, তারপরে ও তো ওখানে বাসিন্দা। এই সাদের জন্ম তো বাংলাদেশেই। কার? ওই যে ছেলেটি সাদ সবই বাংলাদেশ। প্রশাসন সূত্রে খবর, 2023-এর অগাস্টে সাদ রাডি ভোটার কার্ডের ঠিকানা নওদা থেকে হরিহরপাড়ায় বদল করে। আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে নওদা ও হরিহরপাড়ায় দু জায়গার ভোটার লিস্টেই নাম রয়েছে তার। কিভাবে ভুয়ো তথ্যের ভিত্তিতে পরিচয়পত্র তৈরি হতো, সেই চক্রের হদিশ গোয়েন্দারা এখন পেয়েছেন। কিন্তু এতদিন এই বিষয়টি প্রশাসনের নজরে আসেনি কেন?
কোনো ভেরিফিকেশনে এসব ধরা পড়েনি কেন, সেসব প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। 250টা কেস যেগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রমাণিত পুলিশের হাতে, তাতে অগাস্ট আর সেপ্টেম্বর মাসে, অর্থাৎ শুধু 2 মাসের হিসেব। আমি ঠিক এইখানে আপনার কাছে আসব যে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ যে এই মুহূর্তে ভারতীয় বর্ডারে মাছি অবধি যাতে গলতে না পারে, একেবারে বিএসএফের আইজি নিজে প্রেস কনফারেন্স করে সেদিন বলে গেলেন। কিন্তু এ যা অবস্থা, এ তো বেড়া টপকাতে হবে না, মানে বৈধ ভারতীয় পাসপোর্ট হাতে অবৈধ নাগরিকরা চলে আসবে। তার থেকেও বড় প্রশ্ন, এই রাজ্যের সুরক্ষা কোথায়? দেখুন, সত্যিই কিন্তু এই রাজ্যের সুরক্ষার চিন্তা করবার যথেষ্ট কারণ আছে, উদ্বেগের কারণ আছে। এবার এই যে পাসপোর্টের ব্যাপারটা, এটা আজকের থেকে না, এটা বহুদিন ধরে হচ্ছে এবং এতে থাকে কিছু মানুষ যারা তাদের সহায়তা করে এই পাসপোর্টগুলোকে নিতে, এবং ব্যবসায়িক কারণে করে, তারা পয়সা পায়। এবং সেরকমভাবে যদি ধরা পড়ে বিশাল কোনো ফাঁসি হয়ে যাবে সেরকম না, এদের জেল থেকে বেল পেয়ে আবার 2-4 মাস পরে বেরিয়ে আসে এরা। ফলে যেহেতু সাজাটা সেরকম না, ফলে এটা করতে তারা সাহস পায়। দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু পাসপোর্ট করে বৈধভাবে যারা আসছে তার থেকে বেশি অনেক বড় সংখ্যা আসছে অবৈধভাবে স্থলপথে আর জলপথে, এবং সেটা কিন্তু লক্ষের উপরে। এবং এই বর্ডার যেটা, এটা খুব ডিফিকাল্ট। লোকে মনে করে যে বিএসএফের একজন এসে যদি বলে যান বা অমিত শাহ যদি চান তাহলেই হবে, তা হয় না। কারণ যারা লোয়ার লেভেলে কাজ করে তারা তাহলে 24 ঘন্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তারা কখনো ঘুমাতে পারবে না। ইট ইজ নট পসিবল আর কি, মানে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। নদী বর্ডার আছে, তো ফলে বহু লোক অবৈধভাবে ঢুকছে। ধরা পড়ে জেনারেল টেন্ডেন্সি থাকে রাজনৈতিক কারণে, যে রাজ্য সরকার বলবে কেন্দ্র সরকারের বর্ডারে আছে, বিএসএফ কেন আসতে দিচ্ছে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টও কেন্দ্র সরকার, আবার কেন্দ্র সরকার বলবে রাজ্যের পুলিশ আধার কার্ড দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে। এর সুযোগ এরা নেয়। এবং এটাতে এরা কি করে, যখন বর্ডার পার করে ডাইরেক্ট বা পাসপোর্ট দিয়ে, তো কিছু লোক থাকে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কিছু থাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা এদের ট্রেনিং দেয়, স্লিপার সেল তৈরি করে, এক্সপ্লোসিভ দেবে, সব কিছু জোগাড় করবে। ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে খাবার দেবে, সিম কার্ড দেবে, এবং এদেরকে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দেওয়া, চাকরি দেওয়া, আমার ভাই বলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া, এগুলো মানে এটা সেপারেট প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে, পুরো কমপ্লিট ইন্ডাস্ট্রি চলছে। এবং এইটার মধ্যে আমাদের আবার সোর্সের মধ্যে ভূত আছে, সেটা কেন্দ্রীয় বাহিনী বলুন আর রাজ্য বাহিনীর বলুন। পুলিশের একটা অংশ যদি আমি সরাসরি সক্রিয়ভাবে এই ধরনের চক্রে না যুক্ত থাকে, এই জিনিস তো হতে পারে না। তার কারণ একটা দুটো ঘটনা নয়, 250টা কেসে যদি একটা বড় অংশ না যুক্ত থাকে, এই জিনিস হবে কি করে? এ তো ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে। সুমন, 250টা কেস তো তুমি 2 মাসের বলছো। ঠিক, তোমার মনে আছে পার্ক স্ট্রিটে বলেছিল 2 বছর আগে তার পাসপোর্ট হয়েছে। একদম। আর ব্রিগেডিয়ার দেবাশিস 2 মাসে একটা চক্রের ডেটা, 2 মাসে একটা চক্রের 250, আর অলরেডি কত 74টা না 73টা হাতে পেয়ে গেছে। আর 7 বছর আগে তুমি এটা নিয়ে যুক্তিতর্ক করেছিলে। সুতরাং এটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে। কিভাবে চলছে শোনো, আমি তোমাকে, পুলিশ তো পরের কথা, পুলিশ তো ইজ ইন লিগ, যে পার্ট অফ, বা অ্যাডমিনিস্ট্রেশন কেউ পার্ট অফ থাকবেই, পার্ট অফ দি লিগ থাকবেই। তার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রত্যন্ত গ্রামে তুমি পাচ্ছ কি করে, তোমার যদি পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেয়, আমি তাকে চিনি জানিলাম, মিউনিসিপ্যালিটির কোনো কাউন্সিলর দিল, তার ভোটার কার্ড হয়ে যাবে, পরিষ্কার। আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে না, প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম, বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব, 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু এটা তো গরম আধার কার্ডটা, মানে আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলে কথা বলবো, গ্রিন চ্যানেল দিকে আসে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না, এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ড ফের পরীক্ষা থাকে না তো ক্লাস 8-এর সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজি এটা বের করা, সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা, প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়,
এরকম না যে একটা হবে, একটা পুরো প্যাকেজে ডিল চলে। মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে পার্লামেন্টে কাগজ ছুড়ে নিয়ে বলেছিলেন ইনফিল্ট্রেশন হচ্ছে। আজকে বলেন না, কারণ 17 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। তারা কারা আমিও জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না। খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো। 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 2 মাসে 250 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 নয় বলছি সুমন দা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন। এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে এই মাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। ঠিকই, আমি রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি। এই চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এইখানে কর্মীরা পোস্টাল ডিপার্টমেন্টের আছেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের আছেন এবং পুলিশের ক্ষেত্রেও থাকতে পারেন, এই সম্ভাবনা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা বাস্তব কথা বলি, যে পাসপোর্ট ডিপার্টমেন্টের যদি ভেতরের লোকরা জড়িত থাকে, পোস্টাল ডিপার্টমেন্টের ভেতরের লোকরা জড়িত থাকলে পুলিশ ভেরিফিকেশনকে প্র্যাকটিক্যালি বাইপাস করেও কিন্তু পাসপোর্ট ইস্যু করা সম্ভব। কেউ বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার ছক কষেছিল, কেউ ভারতে ঢুকে এদেশের আসল পাসপোর্ট বানিয়ে ফেলেছিল, আবার কেউ রাজ্যে ঘাঁটি গেড়ে অনুমোদন ছাড়াই তৈরি করে ফেলেছিল মাদ্রাসা। রমরমিয়ে চলছে প্রশিক্ষণ। গত বুধবার অসম, বাংলা ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। আর এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসার যোগ। একটি মাদ্রাসায় কয়েক মাস শিক্ষক হিসেবে কাজ করার পর চলতি বছরের শুরুতে হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নেয় ধৃত আব্বাস। কোনো অনুমোদন ছাড়াই শুরু করে দেয় নিজের অনুমোদনহীন মাদ্রাসা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আব্বাসের মাদ্রাসায় প্রায় 30 থেকে 35 জন ছাত্র যোগ দিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদের বাসিন্দা, কেউ কেউ নদিয়া থেকেও এসেছিলেন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিব্যি চলছিল বেআইনি মাদ্রাসা, যা উস্কে দিচ্ছে 2014 খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের স্মৃতি। সেই ঘটনায় এনআইএ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর থেকে ডোমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়ায় একের পর এক বেআইনি মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলাই পুরোটাই সেখানে চলত। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীও কি অনুমোদনহীন মাদ্রাসা খুলে তেমনই কিছু করার চেষ্টা করছিল? এতদিন ধরে কিভাবে চলছিল বেআইনি মাদ্রাসা? এত কিছুর পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কোথায় নজরদারি? প্রশ্ন বিরোধীদের। আগে টোল ছিল, মাদ্রাসা ছিল, টোল উঠে গেল। তার কারণ বিজ্ঞান ভিত্তিক পড়াশোনাটাই গুরুত্বপূর্ণ। যে মাদ্রাসাগুলোয় বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো হচ্ছে না, সেই রকম মাদ্রাসা রেখে মুসলিম সমাজের শিক্ষায় আমার মনে হয় অগ্রগতি হচ্ছে না। রাজ্য সরকারকে দেখা উচিত, কিন্তু শুধু ভোটের রাজনীতির কারণে যদি মাদ্রাসা চালানোর বিষয় ঘটে, সেখানে তো খারাপ জিনিস ঘটবে এবং সেটার বিষয়ে সুপারভিশন করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি সেখানে কিছু ঘটে থাকে, তার জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে বর্তমান পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তারা রাজ্যের এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করে ফেলেছে। অতীতে বামফ্রন্ট অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে, ভোটার লিস্টে নাম তুলেছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, খাস জমিতে বসিয়ে দিয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেস তার সঙ্গে একটা জিহাদি ভাবনাকে আমদানি করে নিয়ে এসেছে এখানে। এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ফের শুরু হয়েছে মৌলবাদের রমরমা। মাথাচাড়া দিচ্ছে জঙ্গিরা, বাড়ছে ভারতে অনুপ্রবেশ, চলছে ভারতকে অস্থির করার ষড়যন্ত্র। একের সঙ্গে ওপারে চলছে ভারতের অবদান, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা। তার জলজ্যান্ত প্রমাণ ৭১-এর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর ওপর বর্বর হামলা। এবং সেখানে এবার ওরে আমার লাঠি দেওয়া শুরু করলো। সেই ছুরিটা কিন্তু এটা ছুরি বলা যাবে না, এগুলো গরু জব করে কষাইরা যে ধারার অস্ত্র, সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো, আমার গলার এখানে দাগ পড়ে নাই, এমনি বসাইতে। অশীতিপর বৃদ্ধ এই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই ভিডিও সামনে এসেছে সোমবার। রক্ত ঝরিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন যিনি, তার সঙ্গে এমন ন্যাক্কারজনক আচরণ। অপমানের কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠেছে কুমিল্লার এই মানুষটির। মোহাম্মদ ইউনুসের আমলে এই বাংলাদেশের সঙ্গে তিনি মিল পাচ্ছেন সেই পাকিস্তানের, যাদের অত্যাচার থেকে বাঁচতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। আমারে তো জুতার মালা দেনে গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি। কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামে মুক্তিযোদ্ধার ওপর চলে বর্বরোচিত আক্রমণ। আব্দুল হাই কানুর দাবি, দুর্বৃত্তরা তাঁকে হুমকি দেয় যে ভুলে যেতে হবে তার মুক্তিযোদ্ধা পরিচয়, কিন্তু নতি স্বীকার করেননি তিনি। মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। ৫টার আগে যদি বাড়ি থেকে না যাস, ৫টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের বাপ বেড়ার মাংস, হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে এস্টারামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার জবাবদি দে, আমি কিন্তু এস্টামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। চূড়ান্ত অপমান ও হেনস্থার জেরে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের ওই মুক্তিযোদ্ধা। বিচারের দাবিতে অসহায় আরতিও শোনা গেছে নির্যাতিত মুক্তিযোদ্ধার মুখে। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম, আমারে চড়ছে সোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। বাংলাদেশের এই পরিস্থিতি নাড়িয়ে দিচ্ছে এপারের মানুষদের। বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এপারে ৬৮৫ জন বিদ্বজন, যার মধ্যে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ১৩৯ জন আমলা, ৩০০ জন উপাচার্য, ১৯২ জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং নাগরিক সমাজের ৩৫ জন। চিঠিটার উপরে যে লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা 1971-এ একসঙ্গে বাংলাদেশের ক্রিয়েশন এর জন্য আমরা সবকিছু দিয়েছি, আপনাদের হেল্প করেছি, এত কিছু করেছি। আর এখন যা হচ্ছে এত বিচ্ছিরি ব্যাপার বাংলাদেশে, যেখানে মানে মাইনরিটিজ এর ওপর এরকম ভাবে অ্যাটাক হচ্ছে, যেন ক্রিয়েট হলো বাংলাদেশ, তো সেটা আপনারা নিজের হাতে নিজের দেশকে ধ্বংস করছেন। তবে এত তোলপাড়েও ইউনুস সরকারের হুঁশ ফিরছে না, বরং তারা ব্যস্ত এসব থেকে নজর ঘোরাতে এবং ভারতের ওপর চাপ তৈরির ছক কষতে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলন এবং তাকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা, সেই থেকে ভারতে রয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে কার্যত মোদী সরকারের উপর চাপ তৈরি করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এক্স হ্যান্ডেল লিখেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আগরতলায় নিয়ে যাওয়া হয়। এখন বাংলাদেশের জিহাদি ব্যবস্থার ভারত থেকে তাকে ফেরত চাওয়া, এমনকি এর জন্য ইন্টারপোলের কাছে যাওয়া চরম মূর্খতা। ভারতের উচিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে চাওয়া। আনসারুল্লাহ বাংলা টিম এমনিতে একটি আতঙ্কবাদী সংস্থা, তারা খুব পরিষ্কারভাবে এমন সব কথা বলছে যেগুলো সম্পূর্ণভাবে ভারতের স্বার্থের পরিপন্থী। যেমন বলেছে যে চীনকে বলে দেবো তারা চিকেন স্ন্যাক বন্ধ করে দেবে।
পাকিস্তানকে বলে দেবো তারা কাশ্মীরে অশান্তি সৃষ্টি করবে। সেই জন্য আনসারুল্লাহ বাংলা টিম যেহেতু কোনো রাজনৈতিক সংস্থা নয়, সেই জন্য তাদেরকে ফেরত চাওয়ার যথেষ্ট কারণ আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি রয়েছে। 2013 সালে দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। 2015 সালে এই চুক্তি অনুযায়ী আলফা নেতা অনুপ চেতিয়াকে ভারতের হাতে তুলে দেয় হাসিনা সরকার। তবে এই চুক্তিতে এমন কিছু সংস্থানও আছে যার ভিত্তিতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার মোহাম্মদ ইউনূস সরকারের দাবিকে শটান খারিজ করে দিতে পারে ভারত। যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরে হওয়ারও সম্ভাবনা নেই। আরেকটি সংস্থান বলছে, যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অর্থাৎ এই ধারাটি প্রয়োগ করেই বাংলাদেশের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আর্জি খারিজ করে দিতে পারে নয়াদিল্লি। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়ে, ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। দালাই লামাও আমাদের দেশে, চীন যতই বলুক না কেন আমাদের দেশ তার সিদ্ধান্তেই অনড় থেকেছে। তসলিমা নাসরিনও আমাদের দেশে, ভারত সরকার তার সিদ্ধান্তে স্থির থেকেছে। আর শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন, আছেন, পদত্যাগ করেছেন, পদত্যাগ করেননি, আমি বিতর্কে যাচ্ছি না। ন্যাচারালি কি করবে ভারত সরকার ঠিক করবে। 1950 সালে নেপালের তৎকালীন মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জওহরলাল নেহেরু, যে সিদ্ধান্তে চোটে লাল হয়ে গিয়েছিলেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী মোহন শমশের জং বাহাদুর রানা। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে 1959 সালে তিব্বতী ধর্মগুরু দলাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। মুজাহিদিনরা যখন 1992 সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবার ভারতের কাছে আশ্রয় চান। পিভি নরসিমা রাওয়ের সরকার সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করেছিল। 1975-এ পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1975-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশের জীবন বিপন্ন হলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর ইন্ডিয়া। খুব মানে একটা ডিপ্লোম্যাটিক বলতে পারেন টাইট রোপ ওয়াকিং হচ্ছে। তার কারণ হচ্ছে তারা এক্সট্রাডাইট করবে কি করবে না, না করার কারণ আছে, কিন্তু এই রিফিউজালে তো অনেক মানে রেপারকাশন থাকবে। সেইটার জন্য আপনি দেখতে পাবেন যে আমাদের মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু প্রচণ্ড ইটস বিং ডিপ্লোম্যাটিক। এরা খালি বলেছে হ্যাঁ আমরা এই নোটটা পেয়েছি, কিন্তু আমরা এটা নিয়ে কোনো ফার্দার কমেন্ট করছি না। সো দিস ইজ দ্য সিচুয়েশন অ্যাজ অফ নাও। বাংলাদেশ ইস্যুতে যখন তোলপাড় চলছে, তখন 4 মাস কেটে গেলেও এখনও বিচার পায়নি আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। নতুন করে রহস্য বাড়িয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট। সূত্রের খবর, সিএফএসএল রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়েছিলেন বলে জানা গেছে। যদিও তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনো প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেস বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ, নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়? এই প্রশ্ন তুলছে নিহত চিকিৎসকের পরিবারও। আজও তো আমি জানি না কি হয়েছিল সেদিন রাতে আমার মেয়ের সাথে, কি এমন অপরাধ করলো যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, একটা সরকারি জায়গায় ছিল, কি এমন দুষ্কৃতি একটা হসপিটাল এত লোকজনের মধ্যে হলো যে কেউ কিছু জানতে পারলো না, একটা ক্রাইম হয়ে গেল এভাবে। সূত্রের দাবি, এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে হাসপাতালের করিডোরে 24/7 কেউ না কেউ থাকেন, ডাক্তার নার্সরা সেখানে ডিউটিতে থাকেন। সেখান দিয়েই একজন অপরাধ করতে সেমিনার হলে ঢুকলো আর কেউ দেখতে পেল না, এমন সম্ভাবনা খুব কম। 22শে অগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ উঠেছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গিয়েছে।
ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে। ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে, যা শুনে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চও বলে ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট ঘিরে তথ্য লোপাটের অভিযোগ আরও জোরালো হয়েছে। আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। কারা সিবিআই চেয়েছে? অভয়ার বাবা, মা এবং বাকি সবাই যারা সরকার বিরোধী, তারা সবাই সিবিআই চেয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীও বলেছিলেন যদি আর কটা দিন আমিও তাহলে সিবিআইকে দিয়ে দেবো। তো সিবিআই তদন্ত করেছে, মনিটর করেছে সুপ্রিম কোর্ট। এখন কোন রিপোর্টের তার সেই রিপোর্টটা জল্পনা যতটা হচ্ছে তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, চারপাশে এত স্পেশালিস্ট হয়ে গেছে না, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে ফেলুদা, ঘরে ঘরে বোমকেস, ঘরে ঘরে বোমকেস। তো এই করতে গিয়ে যেটা সিবিআই তদন্ত করছে আর সুপ্রিম কোর্ট মনিটর করছে, দেখতে দিন না, তারা যেটা করছে তাদের বুঝতে দিন। যদি কোথাও নতুন কিছু পাওয়া যায় তারা বুঝবে। খুনের ঘটনা ওখানে নয়, অন্য কোথাও ক্রাইম সিন বদলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করছেন যা করেছি বেশ করেছে, কমিশনারকে দিয়ে মিথ্যে বলিয়েছে এবং সমগ্র প্রশাসন তারা লেগে পড়েছে অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য। এদিকে আরজিকর মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ব্লকের 8 তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। অগস্ট থেকে বন্ধ থাকা এই ওটি খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ। তাদের দাবি, গত অগস্ট মাসে 8 তলার ওই অপারেশন থিয়েটারেই রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ ও রক্তমাখা চিকিৎসার সরঞ্জাম দেখতে পান সিস্টার ইনচার্জ। সিবিআই তদন্ত চলাকালীনই সিআইএসএফ এর উপস্থিতিতে সিল করে দেওয়া হয় ওই ওটি। ইতিমধ্যে সিএফএস এর রিপোর্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, ধর্ষণ খুন কি অন্য কোথাও করা হয়েছিল, তারপর দেহ এনে সেমিনার রুমে রাখা হয়েছিল? বর্তমান প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশের প্রশ্ন, কেন তাহলে অর্থোপেডিক ওটি ঘুরে দেখলো না সিবিআই? কেন এই অপারেশন থিয়েটারকে তদন্তের আওতায় আনা হলো না? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের 8 তলায় অর্থোপেডিক বিভাগের মাইনর ওটি এতদিন সিল করে বন্ধ রাখা ছিল। আজকে সিবিআইয়ের পক্ষ থেকে সেই সিল খুলে ওই ওটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য যে যেখানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে রিপোর্টে দেখা যাচ্ছে যে ঘটনাস্থল অন্যত্র, সেখানে এই যে সিল করা ওটি যেটা এতদিন ধরে সিবিআই বন্ধ রেখেছিল অথচ সেখানে কোনো তদন্ত করেনি, তারা প্রশ্ন তুলছেন কেন সেই জায়গাটা নিয়ে তদন্ত হবে না। সিএফএসএল এর যে কালকে রিপোর্টটা এলো যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তাহলে কোথায়? তাহলে এরকম কিছু কিছু সাসপেক্টেড জায়গা আছে। এই অর্থোপেডিক ওটি যেটা আছে অর্থোস্কোপিক রুম, সেটা বিগত 1.5-2 মাস ধরে বন্ধ করা আছে, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। তাদের কিছু সন্দেহ হয়েছিল তাই জন্য সেটা, এবং তারা বারবার সিবিআইকে অনুরোধ করেছেন যে সেটা ইনভেস্টিগেশন করুন, ফরেন্সিক ল্যাবে পাঠান, কিন্তু সিবিআই সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি এখনো। তাহলে সেটা কেন দিচ্ছে না? সিবিআই কেন নিরুত্তাপ? কেন তাদের কাছে কোনো উত্তর নেই? ওই যে ঘটনাটা ঘটেছে ওটির মধ্যে যে রুমটায়, তার সাথে কোনো যোগ সাজিশ আসে কিনা বা সেখানে কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা সিবিআইয়ের অবশ্যই উচিত ছিল সিএফএসএল দিয়ে সেখানে চেক করানো। আর এখন প্লেস অফ অকারেন্স কোথায় সিবিআইকে তো বলতে হবে। আজকে যে ট্রায়ালটা শুরু কেন হলো? এটা তো করা উচিতই হয়নি ইনভেস্টিগেশন শুরুর আগে। আর রিপোর্টটা তো সিবিআই পেয়ে গেছে 12/9/2024, মানে 1 মাস বাদেই। তাহলে এতদিন ধরে আপনারা সব জানতেন, তাহলে সিবিআই কি প্রমাণ করতে চাইছে? সিবিআই চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং সিবিআইয়ের আমি বলবো এই যে টিম ইনভেস্টিগেশন করছে এদের এখনই ইমিডিয়েট উচিত সিবিআইতে সরিয়ে দেওয়া উচিত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বন্ধ ওটি খুলতে মৌখিক অনুমতি দিয়েছে সিবিআই, তবে তারা ফের সিবিআইকে লিখিতভাবে অনুমতির জন্য চিঠি লিখেছেন। যদিও এদিনও ওটি সিল করে রাখা হয়েছে। সিবিআই সেখানে গিয়েছে কিনা কর্তৃপক্ষের জানা নেই বলে জানিয়েছেন আরজিকর মেডিকেলের ভাইস প্রিন্সিপাল। 2-3 months back
তো ওখানে আমাদের আর্থ্রোস্কোপিক মেশিনটা আছে এবং প্রবাবলি একটি সিআরএমও আছে। তো সেই সময় আমরা জানতে পারি যে সেই রুমে কিছু গ্লাভস এবং স্ক্যালপেল পাওয়া যায়, যেগুলো ওখানে পাওয়াটা নট রিকোয়ার্ড, ওখানে থাকা উচিত নয়। ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ এবং ইআরএফ গিয়ে ওই রুমটাকে সিল করে এবং সিবিআই কে জানানো হয়, কারণ সেই সময় জায়গাটা ছিল পুরোটাই আন্ডার দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই। তারা ওটা নিয়ে ইনভেস্টিগেট করেছে কিনা সেইটা আমাদের কাছে কোনো তথ্য নেই। এটা এক মুহূর্তে ওই ঘরটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করেছেন কিনা এরকম কোনো রিপোর্টও আমাদের কাছে নেই। আজকে কর্তৃপক্ষ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, তারা সেই যে সিল করা মাইনরিটি অর্থোপেডিক বিভাগের সেটিকে খুলতে অনুমতি দেওয়া হয়নি। তবে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে সিবিআইয়ের কাছে তাদের আবেদন যে এই যে ওটি, যেটা এর আগে সন্দেহজনক মনে হয়েছিল, যার মধ্যে রক্তমাখা গ্লাভস সহ অন্যান্য সরঞ্জাম ছিল, সেখানে কেন তদন্ত করা হচ্ছে না, তারা অবশ্যই তদন্ত করুক সেই আবেদন তারা করছেন। এবং কর্তৃপক্ষের তরফ থেকে সেই যে মাইনরিটি 8 তলায় যেটি রয়েছে সেটা এখনও সিল করে রাখা হয়েছে। যদিও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের জেরে মঙ্গলবার এই অপারেশন থিয়েটার খোলেনি আরজিকর কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুনে নতুন করে রহস্য বাড়িয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সিজিও কমপ্লেক্স অভিযানে নামল মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি। সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বিচারের দাবিতে শিরদাঁড়া, চোখ, টিবিয়া হাতে জুনিয়র চিকিৎসকদের মিছিলের সাক্ষী থেকেছে রাজপথ। মঙ্গলবার প্রতীকী তালা নিয়ে সিবিআই দপ্তর অভিযানে নামল এই 3 সংগঠন। সিজিওর গেটে এই মুহূর্তে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টি সংগঠন তারা এদিন সিবিআই অফিসে সিজিও কমপ্লেক্সে তালা লাগাতে এসেছেন, কিন্তু তার আগে থেকেই এখানে পুলিশ মোতায়েন করা ছিল প্রচুর পরিমাণে এবং স্বাভাবিকভাবে তারা মিছিল করে এসে পুলিশকে ঠেলে সিজিও কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে তাদের রীতিমতো ধাক্কাধাক্কি হয়। রিপোর্টকে সামনে রেখে দেখা যাচ্ছে যে প্লেস অফ অকারেন্স ওটা নাও হতে পারে, অন্য কোনো জায়গা হতে পারে। তাহলে সেই জায়গাটা কোনটা? তাহলে প্লেস অফ অকারেন্স যদি আমরা চিহ্নিত না করতে পারি, তাহলে সেই ক্রিমিনালরা এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যদি রাজ্যের অবস্থা হয়, এই যদি বাংলার অবস্থা হয়, তাহলে একজন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সিজিও কমপ্লেক্সে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এবার 3 সংগঠনের একটি প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গেলে সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এই মুহূর্তে এখানে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ এখানে পুলিশের সঙ্গে রীতিমতো ব্যারিকেড ঠেলাঠেলি হচ্ছে। আমরা দেখছি যে ব্যারিকেড ঠেলাঠেলি হচ্ছে। বস্তুত আজকে 3টি সংগঠনের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান ছিল এবং প্রতীকী তালা দেওয়া ছিল সিজিওর গেটেতে। তারা মিছিল করে আসেন এবং এই ধরনের প্রতীকী তালা তারা সিজিওর যে গেট রয়েছে সেই গেটেতে এই ধরনের প্রতীকী তালা তারা ঝুলিয়ে দেন। পুলিশ সেই প্রতীকী তালা খুলে দিলে ফের উত্তেজনা তৈরি হয়। সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বলেছে যে প্লেস অফ অকারেন্স ওই সেমিনার রুম নয়। আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে, এই সিবিআই দপ্তরে তালা লাগাতে এসেছিলাম, প্রতীকী তালা, যে সিবিআই কাজ করছে না। সেখানে কলকাতা পুলিশ আজকে আমাদের ডাক্তার নার্সদের ওপর আক্রমণ করছে। এরপর সামনের রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এই মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নজরদারি করছে, তাই এই মুহূর্তে আমার পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারের মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ না করে মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি ঘোষ বলেন, আপনারা প্রধান বিচারপতির কাছে যান, তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন তাহলে আমি শুনব, তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সিবিআই 90 দিনে চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষাপটে চূড়ান্ত হতাশ হয়ে 42টি প্রশ্ন উত্থাপন করে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা।
সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। দেরি হোক আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করব। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র এদিন বলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা সিবিআই তদন্তের আবেদন জানাইনি, আমরা উপযুক্ত তদন্ত চেয়েছিলাম। ডিভিশন বেঞ্চ সিবিআই এর ওপর আস্থা রেখেছিল। সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও মামলা বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন কারণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী তখন বলেন, সুপ্রিম কোর্ট মামলার নজরদারি করছে না, এই মর্মে কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের নেই। সুপ্রিম কোর্ট লার্জার আসপেক্ট নিয়ে মামলাটা মনিটর করার জন্য সুও মোটো নিয়েছিল, তো সেখান থেকে বা ডিভিশন বেঞ্চ থেকে সেটা আমরা এখনো ডিসাইড করিনি। আমরা একটা ক্ল্যারিফিকেশন নিয়ে আসবো যে ইনভেস্টিগেশন রিলেটেড, শুধু এই ক্রাইমের ইনভেস্টিগেশন রিলেটেড যেটা রেপ অ্যান্ড মার্ডারের, সেইটা যাতে এই জাজ এই বেঞ্চে আমরা করতে পারি এবং তার জন্য যে অর্ডারটা আনার দরকার সেটা আমরা চেষ্টা করি। 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। ভণ্ডামি করছে, অর্থের বিনিময়ে সেটিং হয়ে যাচ্ছে আসামিদের সঙ্গে সিবিআইরা। ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের বিচার চান, কঠোর শাস্তি চান অপরাধীদের, কিন্তু 3 বছর ধরে যে সিবিআই এর উপর ভরসা রাখার পরও যখন জামিন পেয়ে যাচ্ছেন একের পর এক অভিযুক্তরা, তখন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিজনরাই আজ বলছেন, ভণ্ডামি করছে সিবিআই, আসামিদের সঙ্গে সেটিং করেছে কেন্দ্রীয় এজেন্সি। এখান থেকে সিবিআই আসামিদের বেল পিটিশন রিসিভ করছে, তাতে সিগনেচার করে স্ট্যাম্প মারছে, তাতে নেক্সট ডেট লেখা থাকছে, সেই নেক্সট ডেটে সিবিআই যাচ্ছে না। একের পর এক 6টা বেল হয়ে গেল। কোর্ট লিখছে সিবিআই এলো না তাই বেল হয়ে গেল, কোর্ট অর্ডার। আমি জানতে এলাম যে একজন অফিস থেকে, এই অফিস থেকে রিসিভ করা হচ্ছে, রিসিভ করার পরে যিনি রিসিভ করছে তিনি কি অফিসারকে দিচ্ছে না, না অফিসার পুরো কাগজটা চেপে গিয়ে পিপিকে দিচ্ছে না, যে তারা না গিয়ে আসামিদের যে এইভাবে বেল করিয়ে দিল অর্থের বিনিময়ে। আমার তো এখন মনে হচ্ছে এই যে যোগাযোগ বলতে পারেন বা আতাত কে করলো, এই নিয়ে আমি চিঠি দিয়েছিলাম সিবিআইকে 22/8 যে কে এই গন্ডগোলটা করলো, আপনার অফিস থেকে হয়েছে, কোনো সদুত্তর আজ অব্দি পেলাম না। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। সে বছর সেপ্টেম্বরে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে যে 12 জনকে গ্রেপ্তার করা হয় তাঁদের মধ্যে 8 জনই জামিন পেয়েছেন। এই প্রেক্ষাপটে সিবিআই এর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসারদের কাছে যাবতীয় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির প্রতি ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে এদিন সাদা কাগজে ভণ্ড লিখে নিয়ে গিয়েছিলেন নিহতের দাদা বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার। আসামি অরুণ দাস, অরুণ দে আপনারা শুনেছেন, তিনি পলাতক। 50,000 টাকা যার নামে ঘোষণা করা হয়েছে। আসামি অরুণ দের অ্যাডভোকেট টাইম পেয়ার করছে, পিটিশন ফাইল করছে, তিনি তো পলাতক আসামি, তার টাইম পেয়ার কি করে এলাও হয়? সিবিআই পিপি কি জানে না? কিছুই বলল না, চুপচাপ সেটিং। আপনি ভণ্ড এই লেখাটা নিয়ে বেরোলেন কেন? ভণ্ডামি তো করছে, আপনাদের আমাদের দেখাচ্ছে বিচার দেবো, মামলা চলছে, কিন্তু আসলে এটা কোনো বিচার চলছে না, ভণ্ডামি করছে, অর্থের বিনিময়ে সেটিং হয়ে যাচ্ছে আসামিদের সঙ্গে সিবিআইরা। এতদিন ধরে বারবার মোদি মমতা সেটিং এর অভিযোগে সরব হয়েছে সিপিএম কংগ্রেস। এবার খোদ বিজেপি কর্মীর খুনের ঘটনায় তার দাদার সেটিং এর অভিযোগ বাম কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দিয়েছে। অমিত শাহ এসেছিলেন পর্যন্ত, নাড্ডা এসেছিলেন পর্যন্ত, বাড়িতে দেখবো আমরা সব। সেই পরিবার এখন বলছে সিবিআইয়ের উপরে ভরসা নেই। কেন? তারা বুঝতে পারছে যে সিবিআই তদন্ত কার্যত ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটিং হয়ে গেছে যারা অপরাধী তাদের সঙ্গে, অর্থাৎ তৃণমূলের সাথে, অপরাধীদের সাথে। আর তদন্তকারীরা সেটিং করে ফেলেছে বিজেপি, দিল্লির সিবিআই, তৃণমূল, রাজ্যের বাহিনী। এই যে সেটিং, আমরা যেটা বলতাম, মানুষ যেটা বলতো, বিজেপির ভায়োলেন্সে খুন হওয়া পরিবার প্রথম, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছে। কলকাতা পুলিশ যাদের আন্ডারে, সেই রাজ্য সরকার তারাও রাস্তায় নেমে সুবিচার চাইছে। কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই যাদের হাতে, তারাও রাস্তায় নেমে সুবিচার চাইছে। এবার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ তাহলে যাবে কার কাছে? ইন্টারপোলের কাছে? কোথায় যাবে? সত্যিকারের বিষয় সিবিআই
ইডি বা কলকাতা পুলিশ কারুর কাছেই মানুষের আর আস্থা থাকছে না। একদিকে যখন সিবিআই এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা মা, তখন একজন বিজেপি কর্মী হয়েও সিবিআই এর বিরুদ্ধে এইভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন নিহত অভিজিৎ সরকারের দাদা। আরজিকর কাণ্ডে দেখা গেল যে নির্যাতিতার বাবা মা তারাও সিবিআই এর উপর অনাস্থা প্রকাশ করেছেন, আপনারাও কি তাই করছেন? নিশ্চয়ই, কেন করবো না? আস্থা প্রকাশ ভাই বিজেপি করার অপরাধে মারা গেছিল, আমরা মারা যাওয়ার আগে অবধি বিজেপি থাকবো। পশ্চিমবঙ্গে বিজেপি শেষ হয়ে গেলেও আমরা বিজেপি থাকবো। তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করবো না? কাঁকড়গাছের বিজেপি কর্মী খুনে আগেই নাম জড়িয়েছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের। 2022-এর 18 মে সিবিআই এর ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন পরেশ পাল। আমার লেটার অফ কমপ্লেনটা 2 তারিখের যদি এই সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্যে প্রডিউস করে, তাহলে আমার সেই লেটার অফ কমপ্লেনে তো স্বপন সমাদ্দার পরেশ পালের নাম রয়েছে। তাহলে তাদেরকে বাঁচানোর জন্যই ফাইনাল চার্জশিট এখনো দেওয়া হচ্ছে না। সিবিআই কিন্তু বিজেপি নিয়ন্ত্রণ করছে না, এটা তো ইউপিএ জমানার কেজড প্যারেড নয়, কিংবা পশ্চিমবঙ্গের সিআইডি নয়, সিবিআই। তো তার কাজে, তার তদন্তের দীর্ঘসূত্রিতায় যদি কেউ আহত হয়, তার সঙ্গে আমরাও সমব্যথী, আমাদেরও পার্টির কর্মী, আমরাও ক্লান্ত। আমরা জানি পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে তদন্ত লোপাটের কাজ চালাচ্ছে, কিন্তু তারপরেও আমরা চাইছি যে এটা অন্তত শেষ হোক, শেষ দেখতে চাই তাড়াতাড়ি। বারমুডা ট্রায়াঙ্গল, উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশটা যেমন রহস্যময় তেমনি ভয়ঙ্কর। এই ঘটনাস্থলে নাকি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে অনেক জাহাজ, এমনকি আকাশ দিয়ে যাওয়ার সময়ও একবারের জন্য অদৃশ্য হয়ে যায় বিমানও, যে কারণে বারমুডা ট্রায়াঙ্গল ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। আরজিকর মেডিকেল কলেজেও কি কাজ করেছিল দুর্নীতির ট্রায়াঙ্গল? অন্তত আদালতে জমা দেওয়া সিবিআই এর চার্জশিটে তেমনই দাবি করা হয়েছে। আরজিকর মেডিকেলে দুর্নীতির তদন্তে নেমে 29শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে দুর্নীতির ত্রিভুজ হিসাবে যাদের তুলে ধরা হয়েছে তার মাথায় রয়েছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার 2 মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সন্দীপের পাশাপাশি তাদেরকেও গ্রেপ্তার করেছে সিবিআই। সব মিলিয়ে ওই 2 ব্যক্তির সংস্থাকে বিশেষ সুবিধা দিতে 6,89,00,000 টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। অর্থাৎ তিনি প্রায় 7 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। সন্দীপ ঘোষ তো আর শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় সন্দীপ ঘোষ হতে পারেনি, তার অনুপ্রেরণা ছিল, অনুমোদন ছিল। তার অপসারণ চেয়ে তার দুর্নীতির বিভিন্ন নথি আমরা রাজ্যপালকে পর্যন্ত জমা দিয়েছি। আমাদের রাজ্য সভাপতি একটি সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি লিখিতভাবে ক্যাটেগরিক্যালি প্রত্যেকটি দুর্নীতির তথ্য সামনে তুলে এনেছেন, কিন্তু সরকার তখন কর্ণপাতও করেনি, সরকার কোনো পদক্ষেপও নেয়নি, কারণ ইনি একটা সরকারেরই প্রোডাক্ট ছিলেন। তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পর সামনে আসে আরজিকর মেডিকেল কলেজের কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনাও। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পাশাপাশি দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। আর তদন্তে নেমেই সিবিআই জানতে পারে দুর্নীতির ত্রিভুজ তৈরি হয়েছিল 7 বছর আগে, যখন 2017 সালে ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট করে পাঠানো হয় সন্দীপ ঘোষকে। যে দুর্নীতির ত্রিভুজের মাথায় ছিলেন সন্দীপ এবং তার 2 বাহু ছিলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। সিবিআই এর চার্জশিটেও তা স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলে থাকাকালীন কিভাবে সুমন ও বিপ্লবদের বরাত বৃদ্ধি পেয়েছিল, কিভাবে তাদের কার্টেলকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, চার্জশিটে তাও টেবিল করে তুলে ধরেছে সিবিআই। সেখানে দেখানো হয়েছে 2016-17 সালে ন্যাশনাল মেডিকেলে সুমন ও বিপ্লবের সংস্থা কোনো বরাত পাননি। 2017-18 সালে অর্থাৎ সন্দীপ ঘোষ এমএসভিপি থাকাকালীন সেই বরাতের পরিমাণ 1 লাফে হল 2,03,280 টাকা। 2018-19-এ সেই বরাতের পরিমাণ 8 গুণ বেড়ে হল 16,85,837 টাকা, অর্থাৎ গতবারের থেকে প্রায় 15 লক্ষ টাকা বেশি। পরের অর্থবর্ষে তা আরও প্রায় 13.5 লক্ষ বেড়ে দাঁড়ায় 28,20,250 টাকায়। তার পরের বছর বরাতের টাকার অঙ্ক গিয়ে পৌঁছয় 50 লক্ষের কাছাকাছি। এর পরের বছর থেকেই এই উত্থানে কার্যত ধস নামে, কারণ 2021 সালের 15 ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হয়ে আসেন।
সিবিআইও তাদের চার্জশিটে তুলে ধরেছে, যখন সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল ছেড়ে চলে আসেন তখন জোরালো ধাক্কা খান সুমন হাজরা ও বিপ্লব সিংহরা। 2020 ও 21 অর্থবর্ষে তাদের বরাত পাওয়ার পরিমাণ যেখানে 45 লক্ষ টাকার উপরে ছিল, সেখানে 2021-22 তা এক ধাক্কায় নেমে আসে 21,73,060 টাকায়। পরের বছর তা একেবারে তলানিতে চলে আসে 3,11,140 টাকা। সব মিলিয়ে ওই 8 বছর ন্যাশনাল মেডিকেল থেকে 1,17,86,628 টাকার বরাত পেয়েছিল বিপ্লব সুমনের সংস্থা। সবই তো জানা, এই কারণেই তো লোকে বলছে ইডি সিবিআই রাজ্য সরকার সব সেটিং। এখনো পর্যন্ত ইডি সবকিছুই, সব মানুষ বলছেন, আগের আধিকারিকরা অভিযোগ করেছেন, এফআইআর আছে, সমস্ত কিছুর পরও ইডি এখনো পর্যন্ত তারা সমস্ত কিছু খুঁজে বার করতে পারলেন না। এখনো পর্যন্ত চার্জ ফ্রেম করে বিষয়টা মানুষের চোখের সামনে আনতে পারলেন না, আদালতের কাছে পেশ করতে পারলেন না। ব্যাপারটা তো ধোঁয়াশা বটেই, সেই কারণে মানুষ বলছেন সেটি। সন্দীপ ঘোষের মারফত কোটি কোটি টাকার সরকারি বরাত পেতে কার্যত ভুয়ো সংস্থার জাল বিছিয়েছিলেন দুজন। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স সহ মোট 11টি সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী, ছেলে, কর্মী ও বন্ধুদের নামে রয়েছে সেই সব সংস্থা। অন্যদিকে মোট 7টি সংস্থা তৈরি করেছিলেন সুমন হাজরা, সেগুলিও তার স্ত্রী ও বন্ধুদের নামে। এইভাবে 18টি সংস্থার মাধ্যমে তারা কাজ করতেন সন্দীপের হয়ে, ফলে পেয়ে যেতেন সব টেন্ডার। কিন্তু সন্দীপ ঘোষের ছাতার তলায় থেকে কিভাবে দুর্নীতির চক্রটা চালিয়েছিলেন সুমন ও বিপ্লব? চার্জশিটে সিবিআই দাবি করেছে টেন্ডার, কোটেশন ইত্যাদি প্রক্রিয়া পূরণের জন্য দুজন ভুয়ো কোটেশন দেওয়ার জন্য বেশ কয়েকটি ভুয়ো সংস্থা তৈরি করে সেগুলিকে নিজেরাই চালাতেন তারা, যাতে টেন্ডার দাবিদার সংস্থার সবকটি তাদের সংস্থা হয়। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন দরপত্র যে সংস্থাই দিক না কেন, বকলমে সেটি তাদেরই সংস্থা হবে। চার্জশিটে আরও দাবি করা হয়েছে কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়ম ভেঙে সন্দীপ ঘোষ দ্বিগুণ দামে ইচ্ছাকৃতভাবে HFNO ও HNFC কিনেছেন দুজনের কাছ থেকে। চার্জশিটের মাধ্যমে সিবিআই আদালতকে জানিয়েছে 2021 সালের মে থেকে জুলাই 3 মাসে আরজিকর মেডিকেল কলেজে যে 3টি HFNO যন্ত্র 4,36,000-এর বেশি দামে, অথচ সিবিআই তদন্তে পেয়েছে ওই সময়কালে অরবিন্দ সেবা কেন্দ্র ও অন্যান্য হাসপাতালকে একই যন্ত্র 1,70,000 থেকে 2,20,000 টাকায় বিক্রি করেছে অকটেন মেডিকেল নামে অন্য সংস্থা, অর্থাৎ প্রায় অর্ধেক দামে। এখানেই শেষ নয়, আরজিকর মেডিকেল কলেজে স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য স্কিল ল্যাবের টেন্ডারেও চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে দাবি করা হয়েছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র বিপ্লব ও সুমনের 3 সংস্থা পরিকল্পনা করে টেন্ডারে অংশ নেয় এবং 2,97,00,000 টাকায় বরাত পায় বিপ্লবের মা তারা ট্রেডার্স। অথচ সিবিআই জানতে পেরেছে 2024 সালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 62 লক্ষ টাকায় ওই একই ধরনের ল্যাব বানিয়েছে MS মেডিল্যাব নামে একটি সংস্থা। সিবিআই এর দাবি, বিপ্লব ও সুমন জেরায় স্বীকার করেছেন যে সন্দীপ ঘোষ মোট বিলের 8 থেকে 10% কমিশন বাবদ নগদ টাকায় নিতেন। দুজনেই দাবি করেছেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা দিয়েছেন। চার্জশিটে যদি কোনো বিষয়, যে কোনো বিষয় লেখা থাকে, চার্জশিটে থাকা মানেই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। যে কোনো এজেন্সি কোনো অ্যাকিউজডকে বেঁধে ফেলার জন্য নানা রকম জিনিসপত্র দিয়ে রাখে, ফলে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করব না। এজেন্সির কাজ করেছে, যদি সত্য হয় আদালতে প্রমাণ হবে, যদি সত্য না হয়ে থাকে তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলেছেন তারা বা তাদের আইনজীবীরা তারা যথাযথ ফোরামে আদালতে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি কাণ্ডের চার্জশিটে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেখানে এত অভিযোগের প্রমাণ পেলেও চিকিৎসককে খুন ধর্ষণের মামলায় 90 দিনে চার্জশিটই দিতে পারেনি সিবিআই। ফলে ওই মামলায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, সিবিআই এর দাবি আরজিকর মেডিকেল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডেকে সামনে রেখে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে সিবিআই।
টাকার বিনিময়ে মেধাবী যোগ্যদের নম্বর কমিয়ে কম নম্বর প্রাপ্তদের নম্বর বাড়িয়ে দেওয়া, হাউস স্টাফদের থেকে 7 থেকে 8,000 টাকা করে মাসোহারা নেওয়া, বিরোধিতা করলেই হুমকি দেওয়া, অভিযোগের শেষ নেই। সিবিআই এর চার্জশিট দেখে বলা যেতেই পারে আশিস পান্ডেকে ব্যবহার করে কার্যত রিংমাস্টারের ভূমিকায় থেকেছেন সন্দীপ ঘোষ। চার্জশিটের 29 নম্বর পাতায় সিবিআই এর তরফে দাবি করা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে আরজিকর মেডিকেলে ইন্টারভিউয়ের পর মেধার ভিত্তিতে তৈরি হওয়া মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অন্যায় সুবিধা নেওয়ার জন্য অযোগ্যদের জায়গা করে দেন এবং পেন দিয়ে ইচ্ছে মতো বিভাগ বন্টন করেন। চার্জশিটে সিবিআই এর দাবি, কারচুপি করা মেরিট লিস্টের ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী। সেই অকাট্য প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। পাশাপাশি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট পাইয়ে দিতেও টাকা নেওয়া হতো। এমনকি প্রযুক্তির উন্নতির সাথে সাথে ঘুষের টাকা নেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। ইউপিআই এর মাধ্যমে আশিস পান্ডেকে কে কত টাকা দিয়েছিলেন তাও চার্জশিটে তুলে ধরেছে সিবিআই। সিবিআই এর দাবি, এত অপরাধ সত্ত্বেও সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারছে না তারা, কারণ তারা দুজনেই সরকারি কর্মী। গত 10 তারিখ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়েছে। আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও চার্জশিট পেশ করা হয়েছে। তবে 2 সরকারি কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত তা মেলেনি। পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, তাঁরা এখনো সিবিআই এর তরফে এরকম কোনো আবেদন পাননি।